জাদুঘরের গুরুত্ব। আসলে আপনারা দেখবেন যে যখন পৃথিবীর যে কোনো দেশে আপনারা যান, দুইটা জায়গায় আমরা হচ্ছে ভিজিট করি। প্রথম জায়গাটা হচ্ছে ওই দেশের মিউজিয়াম, কারণ ওই মিউজিয়ামে গেলে আমরা জানতে পারি ওই জাতিটা কতটা সমৃদ্ধ এবং তার কোন পথ দিয়ে জার্নি করে এই জাতি আজকে এখানে এসে পৌঁছেছে, এটা জানার একমাত্র উপায় হচ্ছে জাদুঘর। কিন্তু যে কোনো কারণে হোক, জাদুঘরটা আমাদের এখানে আসলে অনেকটাই অবহেলিত। যেমন আপনি যদি ঢাকায় আমরা কত মানুষ থাকি, আপনি যদি খোঁজ নেন কতজন মানুষ বা আমাদের এখানে যারা আছেন আমরা কতজন জাদুঘরে যাওয়ার প্রয়োজন বোধ করি, কারণ ওখানে যা ওখানে যাওয়াটা যে জরুরি, ওখানে গেলে যে আমি কিছু জিনিস জানতে পারবো এবং এটা যে একবার গেলেই আমার কাজ শেষ হয়ে যাবে না, এটা যে প্রতিনিয়ত কি বলে একটা নবায়ন চলতে থাকবে এবং যার ফলে আমি প্রায় যেতে উৎসাহ বোধ করবো, এই জিনিসগুলো আসলে আমাদের জাদুঘরের ক্ষেত্রে কখনো হয়নি আনফরচুনেটলি। আমি জয়েন করার পরে জাদুঘরটা আমাদের প্রায়োরিটির মধ্যে ছিল, কিন্তু আমরা আমাদের 7 প্রায়োরিটি প্রজেক্টে হয়তো নাম দেখেননি, কারণ এটার নিয়ে আমরা মানে ভেতরে কাজ করছিলাম যে কি করে আমরা এটাকে একটা শেপে আনতে পারি। তো আমরা প্রথম যে জায়গাটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে যে এই যে জাদুঘরগুলোকে আমরা আধুনিকায়ন করব, মডার্নাইজেশন হবে, শুধু জাতীয় জাদুঘর না, এর অধীনে আরো অনেকগুলো জাদুঘর আছে। এই কাজে নেতৃত্ব দিবে কে? আমাদেরকে আগে লিডার খুঁজে বের করতে হবে যে কে এটা নেতৃত্ব দিবে। আমি তো এটা এক্সপার্ট না বা আমার এটা কাজও না। তখন আমরা খোঁজার চেষ্টা করেছি যে কাকে আমরা পেলে পরে উনি এই আধুনিক মিউজিয়াম সারা দুনিয়াতে কিভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের এখানে যা আছে সেটাকে আমরা মডার্নাইজ করতে হলে কি কি লাগবে, কি কি করলে পরে এটা এখনকার সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হবে। মানে যেমন আমরা আমাদের আপনাদের সবারই নিশ্চয়ই কাজিনরা যখন এমনকি ব্যাংকক বা আশেপাশের কোনো দেশেও যায়, দেখবেন যে ওদের মিউজিয়ামে আগে যায়। আমাদের এখানেও এই অভ্যাসটা কি করে চালু করানো যায়, কি কি মডার্নাইজেশনের জায়গায় আমরা পিছিয়ে আছি, এই জিনিসগুলো নিয়ে কাজ করবার জন্য আমাদের একজন লিডার প্রয়োজন ছিল। আমরা অনেকদিন ধরে এটার পিছনে লেগেছিলাম। ফাইনালি আমরা উই আর ভেরি হ্যাপি যে আমরা আপনাদেরকে বলতে পারছি যে মেরিনা তাবাসসুম উনি আমাদের জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে, মানে সভাপতি হিসাবে যোগ দিতে সম্মত হয়েছেন। মেরিনা আপা নিশ্চয়ই ওনার ভীষণটা সংক্ষেপে বলবেন, তার আগে আমি ওনার সম্পর্কে একটু বলি। আপনারা যারা জানেন তারা নিশ্চয়ই জানেন যে উনি আর্কিটেক্ট হিসাবে, মানে কি বলে, স্থপতি হিসাবে খুবই বিখ্যাত এবং শিক্ষাবিদও। উনি নেদারল্যান্ডসে পড়ান এবং এই বছর আপনারা নিশ্চয়ই জানেন যে টাইম ম্যাগাজিনের 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপলের মধ্যে মেরিনা তাবাসসুম ওয়াজ ওয়ান অফ দেম। উনি আর্কিটেকচারের জন্য আগা খান অ্যাওয়ার্ড পেয়েছেন। ফলে মানে ওনার কৃতিত্ব আমি বলতে চাই না, ওনার পোর্টফোলিও আপনারা গুগল করলে নিশ্চয়ই অনেকে জানতে পারবেন। আমি বিশ্বাস করি যে মেরিনা আপা এবং আমাদের এখন জাতীয় জাদুঘর এই পর্ষদটা কমপ্লিট করার জন্য কাজ করছেন। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা জানবেন, আমাদের জাতীয় জাদুঘর মহাপরিচালক সাহেব জানাবেন যে পর্ষদে আর কারা কারা আছেন। আমি বিশ্বাস করি যে মেরিনা আপা এবং ওই পর্ষদ মিলে আমাদের এমন একটা ভিশন দিবে যেখানে আমাদের জাতীয় জাদুঘরটা একটা মাস্ট ভিজিট জায়গা হয়ে উঠবে। বিদেশ থেকে আমাদের বন্ধু বান্ধবরা যখন আসে জাদুঘরে যায়, বেরিয়ে এসে খুব ভালো ইমপ্রেশন আমাদেরকে দেয় না। আমরা চাই এটা বদলে যাক। আমরা যেন আমাদের মানে বাংলাদেশের নাগরিকরা নিজেরা যেমন যাবে, তেমনি তাদের অন্য দেশ থেকে যখন বন্ধুরা আসবে বা ট্যুরিস্ট আসবে, তারা যেন জাদুঘরে গিয়ে বাইরে এসে একটা খুব ভালো ইমপ্রেশন দেয়। এবং আমার বিশ্বাস যে ওনারা সেটা করতে পারবেন। আপাতত আমি আর কিছু বলতে চাই না, পরে প্রশ্ন থাকলে উত্তর দিব। মেরিনা আপা যদি ওনার ভিশনটা একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। প্রজ্ঞাপন জারি হয়েছে হলো, আপনাদেরকে দেওয়া হবে কিছুক্ষণ পরে চিঠিটা, 18 ডিসেম্বর। হ্যাঁ, দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দেবে। সো এবার মেরিনা আপা যদি বলে, এখন এই মাইকগুলো তো ওনাকে দিতে হবে, এতে শোনা যাবে। আচ্ছা, আসেন। ওকে, আসেন। আমি একটু ঘুরিয়ে দিই আপনার দিকে, ওখানে পারা যায়। আচ্ছা, শোনা যাচ্ছে? আচ্ছা, এই মোবাইলটা রাইট? ঠিক আছে। ওকে, শোনা যাচ্ছে? আচ্ছা, এটা তো ধন্যবাদ উপদেষ্টা মহোদয় এবং আমাদের আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। এবং আজকে এটা একটা বড় একটা দায়িত্ব যেটা আমি
মাথা পেতে গ্রহণ করলাম, এবং এটা আমাকে এটার জন্য যে আপনারা যোগ্য মনে করেছেন সেজন্য ধন্যবাদ। হোপফুলি এটা একটা ভালো কিছু করার চেষ্টা করব যতদিন আমাদের এই দায়িত্বে থাকি। তো মেইনলি যেটা সবাই বললেন, যে জাদুঘর আসলে একটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো দেশের বা জাতির জন্যে। এটা জাতির রিফ্লেকশন বলেন, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, কালচার, সংস্কৃতি সবকিছুরই ধারণ বাহন হচ্ছে একটা জাদুঘর। এবং আমাদের ন্যাশনাল মিউজিয়াম আন্ডারে তো আরো অনেকগুলো মিউজিয়াম আছে। তো প্রথমেই যেটা চাই সেটা হলো যে একটা পর্ষদ যখন তৈরি হয়ে যাবে, আমরা সবগুলো মিউজিয়ামে ঘুরে দেখতে চাই এবং দেখে এগুলার অবস্থা কি অবস্থায় আছে, আপনি ফিজিক্যাল স্টেট বা এখানে যে সমস্ত সংগ্রহ আছে সেগুলোর বিষয়গুলো দেখে নিয়ে একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে দিয়ে জিনিসগুলোকে যেন সুন্দরভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা একটা মেইন গোল হবে। কিন্তু একটা মিউজিয়াম আসলে যে সংগ্রহ বা কালেকশন, এটাই কিন্তু ওর সবচেয়ে বড় শক্তি, এবং এই কালেকশনটাকে কনস্ট্যান্টলি এনরিচ করতে হয়, নতুন নতুন আর্কাইভে নতুন জিনিস আনতে হয়, এবং এটার প্রপার রক্ষণাবেক্ষণ বা এটার আর্কাইভাল যে আছে এই জিনিসগুলোকেও দেখা খুব প্রয়োজন। তারপরে এই এই এটা নিয়ে রিসার্চ করা, পাবলিকেশন করা, এগুলো নিয়ে সেমিনার, ওয়ার্কশপ হওয়া, এগুলো সবই কিন্তু একটা মিউজিয়ামের কাজের মধ্যে পড়ে। এবং তার মধ্যে সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে যেই সংগ্রহটা আছে সেখান থেকে বেছে একটা কিউরেটোরিয়াল প্রসেসের থ্রুতে আপনার মানুষের কাছে বা যারা ভিজিটাররা আসে তাদের কাছে জিনিসটাকে পৌঁছানো, মানুষ যেন দেখতে পারে, এবং সেখানে শুধু বিভিন্ন স্তরের মানুষ যেন আসতে পারে এবং তাদের যেন সেই সেভাবে একটা বিদেশিরা আসবে, দেশের মানুষ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য, প্লাস আমাদের বিভিন্ন ধরনের মানুষ আছে, প্রত্যেকের যেন রিফ্লেকশন সেখানে থাকে। তো এগুলা ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো হয়তো আমরা চেষ্টা করব একসাথে মিলে, ডিজি মহোদয় আছেন, আমাদের যে হবে, আপনার টিম আছে ওখানে ন্যাশনাল মিউজিয়ামে, সবাইকে নিয়ে একটা কালেকটিভলি আমরা কোলাবোরেটিভলি পর্ষদের থ্রুতে একটা ভালো একটা কিছু তৈরি করার একটা ইচ্ছা আছে। হোপফুলি আমরা সবাই মিলে কাজ করলে আমরা সেখানে পৌঁছাতে পারবো। থ্যাংক ইউ। জাদুঘর অনেকবার ভিজিট করেছি, জি। এখন তো যেভাবে আছে তাতে অনেক অনেক ধরনের মানে আপনার ধরেন আর্টিফ্যাক্টস যেভাবে আমাদের করা, ডিসপ্লে করা, বা ধরেন যেভাবে জিনিসগুলাকে করা হয়েছে, বা একটু কিছুটা পলিটিসাইজেশনও আছে, সবকিছু মিলিয়ে এই জিনিসগুলাকে আমার মনে হয় আরো প্রপারলি মোর হ্যাঁ স্পেসিফিক আসলে ওভাবে তো বলা যাচ্ছে না, এটা তো আরো ভালোভাবে বিস্তারিত যে আরো রিসার্চ করে দেখে করতে হবে। আমি একটু স্পেসিফিক একটা প্রশ্ন করি। আমি ইন্ডিপেন্ডেন্ট সিনিয়র রিপোর্টার, যেটা হচ্ছে জাদুঘর কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড জাদুঘরের কাজ হচ্ছে গবেষণা করা, প্রদর্শনী করা। আমরা এখন পর্যন্ত আমরা খুব মানে আমাদের স্বাধীনতার এত বছরেও আমরা কোনো গবেষণা অথবা গবেষণা আর্টিকেল সেখান থেকে বের হয়েছে কিনা সেটি জানি না, বের হয়নি। আর জাদুঘরের যে গুদামগুলো রয়েছে সেগুলো 36 বছর 37 বছরের পুরনো, এবং সেখানে যে আমাদের যে নিদর্শনগুলো সংরক্ষিত আছে এগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আমি জেনেছি, আমি গত বছর একবার কাজ করেছি। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা পুরোপুরি প্ল্যানিং করে কাজটা কিভাবে করবেন, আর গবেষণার বিষয়ে আপনারা কি উদ্যোগ নেবেন? জি, আপনি যেটা বললেন একেবারে কারেক্ট, যে যেটা বললাম যে সংগ্রহটা তো একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এই সংগ্রহ গুলাকে প্রপারলি ডকুমেন্ট করা, একটা আপনার আর্কাইভাল একটা প্রসেসে যাওয়া, এবং এটার সাথে এর অনেক কিছু জড়িত। ধরেন এগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, এক একটা জিনিসের এক একভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। তো সেইগুলোকে যেমন আর্ট এক ধরনের রক্ষণাবেক্ষণের প্রয়োজন, আর্টিফ্যাক্টস যেগুলো আছে, প্রত্নতাত্ত্বিক অনেক কিছু আছে যেগুলো আমাদের একভাবে দেখতে হবে। তো এই আমি মনে করি আর্কাইভাল পার্টটা আমাদেরকে খুব ভালোভাবে নজর দিয়ে জিনিসটাকে তৈরি করার ব্যাপার আছে, যেটা আমার মনে হয় কখনোই এভাবে খুব মানে একেবারে কনসেন্ট্রেট করে সময় দিয়ে করা হয়নি। তো এটা যেটা বললেন এটা একেবারেই সত্যি, এবং আমি নিজেও গিয়ে দেখেছি আর্কাইভে আপনার ওদের যে রিজার্ভ কালেকশনগুলো আছে, সেই রিজার্ভ কালেকশনগুলো প্রপারলি যে ধরনের হিউমিডিটি কন্ট্রোল, যে ধরনের টেম্পারেচার কন্ট্রোল লাগে, যেভাবে এগুলাকে প্রপারলি রাখার প্রয়োজন হয় স্টোরেজের, সেভাবে করা নাই। তো এই জিনিসগুলো দেখতে হবে।
তারপরে রিসার্চ তো অবশ্যই খুবই প্রয়োজন, যা আছে আমাদের সেটাকে নিয়ে রিসার্চ করা, এবং আরো বড় জিনিস হচ্ছে যে সংগ্রহ বাড়ানো। হ্যাঁ, যেটা একেবারেই হয় না, খুবই কম হয় যে নিজের থেকে প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু কনস্ট্যান্টলি ঘটতে থাকে। কালচারালি আমরা আগাচ্ছি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, প্রতিটা জিনিসেরই আপনার একটা কনস্ট্যান্ট আপনার অ্যাকুইজিশনের প্রয়োজন হয়, যে অ্যাকুইজিশনগুলো আসলে খুব অ্যাক্টিভলি হয়নি। সো ওগুলা কিছুটা জোর দিতে হবে, এবং পাবলিকেশন, রিসার্চ, এগুলাতে আমি মনে করি যে অবশ্যই জোর দিতে হবে। যেটা আর তার পাশে তো আমাদের মিউজিয়ামে ভিজিটার আসবে, তাদের জন্য একটা এমন একটা মিউজিয়াম হওয়া উচিত যেখানে সকালে যখন একটা ফ্যামিলি নিয়ে ঢুকবে, সেখানে বাচ্চাদেরও কিছু করার থাকবে, বয়স্কদেরও করার থাকবে, সারাদিন যেন একটা মানুষ বা একটা ফ্যামিলি মিউজিয়ামের ভিতরে ঘুরে বেড়াতে পারে, এরকম ধরনের একটা সিচুয়েশন তৈরি করা দরকার। ঢাকার বাইরে থেকে যখন কেউ আসবে, ছোট একটা গ্রাম থেকে, সে যেন তার ফ্যামিলি নিয়ে পুরো মিউজিয়ামটা ঘুরে বেড়াতে পারে এবং সারা দিন স্পেন্ড করতে পারে। এভাবে গোছানো দরকার মিউজিয়াম, যেটা আমাদের এই মুহূর্তে নেই। পার্থ ভাই, একটু জানতে চাই এই কাজটা কবে থেকে শুরু হবে, আপনাদের কোনো টাইম ফ্রেম আছে কিনা? আর আরেকটা বিষয় হচ্ছে, এর আগে আমরা কয়েক বছর আগে খবর হয়েছিল যে অনেক কিছু জাদুঘর থেকে মিসিং হয়েছে। আপনারা জাদুঘরকে এনরিচ করার কথা বলছেন, যেগুলি আসলে মিসিং হয়েছে বা যেগুলো মিসিং হওয়ার মতো আপনারা মনে করছেন যে অনেক লুক্রেটিভ, সেই ব্যাপারে আপনারা আসলে কতটা নজর দেবেন? না, আপনি যেমন মানে এই ইন্ডিপেন্ডেন্টের ভাই যেটা বললেন আমরা অস্বীকার করতে পারিনি, আপনি যেটা বলছেন অস্বীকার করতে পারছি না। এই ঘটনাগুলো ঘটেছে। কি বলবো আপনাকে, ধরেন আমি যেদিন প্রথম দায়িত্ব নেই তার 3 দিনের মাথায় যে কোনো একটা সূত্র মারফত আমার সঙ্গে যোগাযোগ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে, এবং ওই সূত্র মারফত আমরা জানতে পারি যে জয়নুল আবেদিন সাহেবের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা জানা মাত্রই আমি ইমিডিয়েটলি বলি যে ওনাকে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা ইন্টারফেন করতে চাই, আমরা এগুলো উপরে কাজ করতে চাই, এবং এটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আছে। অর্থাৎ আপনি যে কারণে ব্যথিত, আমরাও একই কারণে ব্যথিত। কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে? এটা হতে পারে না। 1, 2 নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব। আমার ধারণা আর মানে এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে। আতর সাহেব এটা টেক ওভার মানে লুক আফটার করছেন। কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরেই একটা কমিটির বৈঠক বসবে, এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনার আলোকে ওনারা ওনাদের ভিশন রেডি করবে যে আমরা কি করতে চাই, এবং ওনারা নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে 3 মাসে কি করব, 6 মাসে কি করব, 1 বছরে কি করব। অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে, তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার, মানুষের কাছে পরিষ্কার থাকবে যে 3 মাসে এটা হচ্ছে, 6 মাসে এটা হবে, 1 বছরে এটা হবে। এই সময়টা কি জাদুঘর প্রদর্শনীর জন্য খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? না, প্রদর্শনী চলছে এখন, যেভাবে খোলা আছে খোলা থাকবে। এখন ধরেন কথার কথা কোনো একটা জায়গায় তো ওনাদের সংস্কারের কোনো একটা কাজ করতে হবে, হয়তো ওই কর্নারটা, এটা আমরা এখন জানি না, এটা ওনারা ভীষণ রেডি করলে পরে বুঝতে পারবো যে এরকম কিছু ঘটবে কিনা। যদি ঘটে তাহলে হয়তো ওই কর্নারটা বন্ধ থাকবে, কিন্তু তার জন্য জাদুঘর বন্ধ হয়ে যাবে না। জি, উচিত উচিত। আমি তো যেমন আমি আপনাকে বলি, আমি কিছুদিন আগে আর্কাইভ ভিজিটে গিয়েছিলাম, সেখানে ওনাদের সঙ্গে আমার মিটিং ছিল। আপনারা জানেন যে আমরা ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ করছি একটা। আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টিমনি নেওয়া, ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে, কিভাবে সে মারা গেছে, কারা তাকে গুলি করেছে, আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে মানে রাখবো। এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না, সে যেই হোক। ওই মিটিংয়ে আমাদের এই আলোচনা এসেছিল, ধরা যাক এই যে হাসান রুবায়েতের একটা কবিতা খুব ওই সময় মানে আন্দোলনে শক্তি জুগিয়েছিল, রাইট? এই কবিতাটা যদি হাসান রুবায়েত নিজের হাতে লিখে তার নামটা স্বাক্ষর করে দেয়, এটা যদি আর্কাইভে থাকে, এমনকি মিউজিয়ামেও থাকে, তাহলে কিন্তু আপনি ইতিহাসের সঙ্গে নিজেকে নবায়ন করছেন সবসময়। আমরা কিছুক্ষণ আগে ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম, এই আপনি যে প্রশ্নটা করছেন এটি নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা জাদুঘরে আমাদের পুরনো ইতিহাস দেখাবো। আমাদের অনেক কিছু এখনো দেখানো নাই, আমরা কিভাবে আজকে এখানে এসেছি এই ইতিহাসটা প্রপারলি নাই। ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকরণ হয়েছে, ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে। এইগুলো আমার মনে হয় না নতুন এই মেহরাবাদের নেতৃত্বাধীন যে পরিষদ বা পর্ষদ, তারা এগুলো করবে বলে আমার মনে হয় না। তারা এগুলো বরং মিটিগেট করার চেষ্টা করবে। আর এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা, নিশ্চিতভাবে ঢুকবে।
একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। দেয়ার ক্যান বি জুলাই কর্নার। আমি নিশ্চিত এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। ফারুকী ভাই, নিঃসন্দেহে আপনাদের এটা প্রশংসনীয় উদ্যোগ। একটা বিষয় জানতে চাই, জুলাই অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু জাদুঘরের উপরে যে ঘটনাটা ঘটেছে, বশীভূত করে দেওয়া হয়েছে, সেটি সংরক্ষণ বা সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেবেন কিনা আপনারা? বঙ্গবন্ধু একটা পার্ট হিস্ট্রি। না, নিশ্চয়ই হিস্ট্রির পার্ট। এটা নিয়ে আজকে আমি উত্তর দিতে চাচ্ছি না এই কারণে, কারণ এটা নিয়ে উত্তর দিতে গেলে আমাকে অনেক বিস্তারিত কথা বলতে হবে। এটা নিয়ে উত্তর দিতে গেলে প্রসঙ্গটা অন্য অনেক দিকে চলে যাবে। আইকনাইজেশন কিভাবে ফ্যাসিজমকে হেল্প করেছে, অনেকগুলো প্রসঙ্গ আসবে। সো এই প্রশ্নের উত্তর আমি আরেকদিনের জন্য তোলা থাকে। আজকে আমরা শুধু জাতীয় জাদুঘরের প্রসঙ্গে থাকি। ইয়া একটা বিষয় জানতে চাই, সেটা তো আপাতত বিখ্যাত একজন আর্কিটেক্ট, তো নিশ্চয়ই আপনাদের একটা প্ল্যান আছে আপনাকে এখানে নেওয়ার। তো কাঠামোগত কোনো পরিবর্তন এটা দিয়ে শুরু করবেন, নাকি ভেতরের যে সেটআপ সেগুলো চেঞ্জ করবেন, নাকি আর্কাইভটা আরো সমৃদ্ধ করবেন? মানে প্রাথমিক প্ল্যানটা কি? আপাকে দেখে মনে হচ্ছে যে মানে কাঠামোগত পরিবর্তনের কোনো চিন্তা আছে কিনা কোথাও? না, প্রথম পরিবর্তনটা হচ্ছে, দেখেন আমাদের পর্ষদগুলো আসলে সেই অর্থে কখনো ফাংশন করেনি। পর্ষদগুলো রাখা হতো, মানে আমি যদি মন্ত্রী হই আমি এমন পর্ষদই রাখবো যাতে আমার দুর্নীতি করতে সুবিধা হয়। পর্ষদগুলো কখনো ভিশন দিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না কাজের মধ্যে রিফ্লেকশন, রাইট? আপনাদের প্রথম কাজটা হচ্ছে ভিশনটা সেট করা, যে কীভাবে ওনারা এই জাদুঘরের মডার্নাইজেশন করবে, কীভাবে জাদুঘরের সংগ্রহটাকে আপডেটেড করবে, কীভাবে জাদুঘরটাকে নতুন সময়ের মানুষের কাছে প্রাসঙ্গিক রাখবে। আপনি যেমন বাইরে যান না, আপনি ভ্যান গগের ইমার্সিভ এক্সিবিশন দেখতে পান, আমাদের এখানে সুলতানের ইমার্সিভ এক্সিবিশন আমরা কেন দেখতে পাবো না? আমি এখন খুলে বলছি না, এরকম অনেক পরিকল্পনা ওনাদের আছে, আমি জানি। ওনাদেরকে একটু সময় দিই, আমি নিশ্চিত ওনারা আমাদের ভিশনটা ওই 3 মাস 6 মাস 1 বছর অনুযায়ী আপনাদের সামনে প্রেজেন্ট করবে। এবং আমরা সরকারে যতদিন আছি আমরা ওনাদেরকে সব রকম সহযোগিতা করবো, এবং আমি বিশ্বাস করি পরবর্তীতে যারাই আসবেন নির্বাচিত সরকার, তারাও এই কাজটাকে অব্যাহত রাখবেন। আপনি যেটা বলছিলেন বারবার, এই যে জাদুঘরকে অবহেলিত ছিল গত 15 বছর বা 16 বছর বা আরো আগে থেকেই, এবং আপনারা এটার ইতিহাসও ছিল, সেটা আপনি করতে চান। আমি এখানে একটু থামাবো আপনাকে, সরি, আপনি যদি মনে না করেন। আমি যখন পলিটিসাইজেশন বলেছি ইতিহাসের, তার একটা স্পষ্ট উদাহরণ আপনাকে দিই। আমি যোগদান করার পরে কয়দিন আগে বাংলাদেশের একজন স্বনামধন্য আলোকচিত্রী আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠান। সেই ছবির মধ্যে দেখতে পাচ্ছি 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দো পাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ। এখন ইন্দো পাক ওয়ারের যে ন্যারেটিভ, এটা তো ভারতের ন্যারেটিভ। আমার বাংলাদেশের ন্যারেটিভ কি? আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ, এবং এটা আমার বিজয় এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ। ফলে একটা তো গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায়, এই উত্তর বাংলাদেশকে দিতে হবে, এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন, তারা নাই, তাদেরকে উত্তর দিতে হবে, রাইট? এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান, তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান। ফলে ওই কারণে আমি বলেছি রাজনীতি করেন। তার মানে আপনি এই প্রশ্নে আসছি, জি। তার মানে 71-এর যে ইতিহাস, সেটাও কি জাদুঘরের মধ্য দিয়ে মানে ইতিহাসের ঠিক সঠিকভাবে উপস্থাপন হয় না বলে আপনি মনে করেন কিনা? নাম্বার 1। নাম্বার 2, সেই ক্ষেত্রে আপনি আসলে এখন যা বললেন মধ্যে সারফেস বললেন, কিন্তু স্পেসিফিক বলেন যে তার মানে এই সরকারি 71-এর ইতিহাসকে একটু কোনোভাবে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করে, সেটা আপনি কোথায় কোথায় সেই জায়গাটা হাত দিবেন? না, আমি আবার বলছি, কোনো স্পেসিফিক মুক্তিযুদ্ধের কথা বলছি না। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে বোঝানোর জন্য যে দেখেন ওখানে একটা বিকৃতি ছিল। জাদুঘর মানে আমাদের তো ইতিহাস 71 থেকেও শুরু হয়নি, 47 থেকেও শুরু হয়নি, কয়েক হাজার বছর ইতিহাস। আপনি দেখবেন যে আমাদের বুদ্ধিজীবীগণ ইতিহাসের কথা বললে 52 আগে আর যেতে চান না। আমরা তো একদিনে এই জায়গায় আসিনি, আমরা একটা জার্নির ভিতর দিয়ে এখানে এসেছি। এবং জাদুঘরের কাজ কিন্তু আমাদের এই যে জার্নি, জাতি হিসেবে যে আমরা এসেছি, এর যা যা
মানে ফ্যাক্টস এবং যার যা নমুনা যা যা তারা হাজির করতে পারে, সংগ্রহ করতে পারে, এগুলো এই মেরিনাপা যেরকম বলছিলেন যে নানান স্পেশাল কিউরেটোরিয়াল প্রজেক্ট হতে পারে, যে 18 সালের কোনো 18 শতাব্দীর কোনো কিছু নিয়ে ওনারা একটা কিউরেটোরিয়াল প্রজেক্ট করতে পারে। সো এরকম নানান কিছু করবে। স্পেসিফিক আমাদের জন্য এখন বলা মুশকিল, এই কারণে এটা তো ওনারা একটা প্ল্যান চক আউট করবে, দেন ওটার মধ্যে আপনারা জানতে পারবেন। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ সরকার 71 ইতিহাসকে সঠিকভাবে বাংলাদেশের মানুষের কাছে আসলে পৌঁছাতে পারে না, তাদের মতো করে একটা ন্যারেটিভ করছে? না, এটা এটা সবাই জানে। 71-এর ইতিহাসটা আওয়ামী লীগ তো শুধুমাত্র ওনাদের ইতিহাস রেখেছেন, ওনার এবং ওনার পরিবারের। আপনি ইতিহাসের মধ্যে তাজউদ্দিন আহমেদ কি খুব আছে? কোথাও দেখতে পান না তো। মাওলানা ভাসানী কোথায়? আপনি অনেকই খুঁজে পাবেন না। এই জিনিসগুলো তো ঘটেছে। আমরা কেউ বলছি না যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয়েছিল তখন ওই আন্দোলনে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়, এটা কেউ বলছে না। কিন্তু আওয়ামী লীগ মাত্র কি এক ব্যক্তি? এই প্রশ্নগুলো আসবে। এবং স্বাধীনতার আন্দোলন কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে? আরও অনেকে ছিল, তাদের ভূমিকা কোথায়? এই প্রসঙ্গগুলো তো আছে, এটা আমার বলবার কোনো অপেক্ষা রাখে না। আপনার কিছুদিন আগে বদরুদ্দিন ওমরের একটা খুব সুন্দর ইন্টারভিউ ছাপা হয়েছে, আপনারা সেটা পড়লে দেখতে পাবেন যে উনি স্পেসিফিক্যালি বলেছেন কিভাবে মুক্তিযুদ্ধটাকে একটা পরিবারের মধ্যে নিয়ে আসার মাধ্যমে এটার সর্বজনীনতা ক্ষুণ্ণ হয়েছে। আপনারা যেটা করবেন সেটাও কি ওইরকমই হবে নাকি সবার জন্য নিরপেক্ষ হবে বা সেটা স্পেশাল হবে কিনা? আমরা শুধু না, আমি বিশ্বাস করি আমরা এবং আমাদের পরে যারাই আসবেন নির্বাচিত সরকার, এই ভুলটা আর কেউ করবেন না। বাংলাদেশ সকলের ইতিহাস, সকলের জাদুঘর, সকলের ইতিহাসটাই থাকবে ওখানে।